আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্নের গঠন কাঠামো নিয়ে। একটি সৃজনশীল প্রশ্নের মধ্যে এক সেট প্রশ্ন থাকে, তার মধ্যে প্রথমেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি একটি স্টেম থাকে এবং তারপরে চারটি প্রশ্ন থাকে। এই চারটি প্রশ্ন একই প্রশ্নের অংশ। প্রথম ক, এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন এবং এটির নম্বর থাকে ১। এরপর প্রশ্নটি খ, এটি অনুধাবনের প্রশ্ন এবং এটির নম্বর থাকে ২। আর গ প্রশ্নটি হচ্ছে প্রয়োগের প্রশ্ন, এটির নম্বর থাকে ৩ এবং ঘ প্রশ্নটি হচ্ছে একটি উচ্চতর দক্ষতার প্রশ্ন, এটির নম্বর থাকে ৪। প্রথম যে দুটি প্রশ্ন অর্থাৎ ক এবং খ, এই দুটি প্রশ্ন উদ্দীপক নির্ভর না হলেও চলবে, কিন্তু গ এবং ঘ প্রশ্নটি অবশ্যই উদ্দীপক নির্ভর হতেই হবে। এটি যদি উদ্দীপক নির্ভর না হয় তবে আমরা বলবো যে আমাদের প্রশ্নটি হয়নি। ক এবং খ প্রশ্ন করার ক্ষেত্রে আমরা উদ্দীপক সংক্রান্ত যে চ্যাপ্টার আছে তার মধ্যে থেকেই করব, তবে এটি উদ্দীপক নির্ভর হওয়ার প্রয়োজন নেই। এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি একটি উদ্দীপক রয়েছে এবং এই উদ্দীপকের পরে রয়েছে আমাদের প্রথম প্রশ্নটি ক, ভাইরাস শব্দের পূর্ণরূপ কি। এই প্রশ্নটি কিন্তু আমাদের উদ্দীপক নির্ভর প্রশ্ন না, তবে প্রতি ক্ষেত্রে কিন্তু আমরা যখন একটি প্রশ্ন করব তখন প্রথমেই আমাদেরকে নিশ্চিত করতে হবে এই প্রশ্নটি কোনো শিখন ফলের মধ্যে আছে কিনা। যদি শিখন ফলের মধ্যে থাকে শুধুমাত্র তখনই আমরা প্রশ্নটি করতে পারবো। যেমন ক প্রশ্নটি নেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে এটি আমাদের শিখন ফলের মধ্যে আছে কিনা, যেমনটি দেখা যাচ্ছে কম্পিউটার তথ্য উপাত্ত ও সফটওয়্যার নিরাপত্তা, পাসওয়ার্ড ও অ্যান্টিভাইরাসের ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তাহলে এই শিখন ফলের অধীনে ভাইরাস শব্দের পূর্ণরূপ কি, এই প্রশ্নটি একটি ভ্যালিড প্রশ্ন, একটি যথার্থ প্রশ্ন হবে। সুতরাং প্রতি ক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে যে এটি আমাদের শিখন ফলে অন্তর্ভুক্ত কিনা। দ্বিতীয় যে প্রশ্নটি আমরা এখানে দেখছি সেটি হচ্ছে সফটওয়্যার ডিলিট করার চেয়ে আনইনস্টল করা অধিক সুবিধাজনক, ব্যাখ্যা করো। এখানে লক্ষ্য করি আমরা এই প্রশ্নটি আমাদের কোনো শিখন ফলের অন্তর্ভুক্ত কিনা। আমাদের শিখন ফলটি লক্ষ্য করি তবে দেখতে পাই সফটওয়্যার আনইনস্টল ও সফটওয়্যার ডিলিটের পার্থক্য করতে পারবো। তাহলে সুতরাং এটিও কিন্তু আমাদের শিখন ফলের অন্তর্ভুক্ত। এখন এই প্রশ্নটিও কিন্তু আমাদের উদ্দীপক নির্ভর না। আমরা যদি ক প্রশ্নটি লক্ষ্য করি, ভাইরাস শব্দের পূর্ণরূপ কি, শিক্ষার্থী যদি ভাইরাস শব্দের পূর্ণরূপ জানে তবেই সে এটি লিখতে পারবে, আর সে যদি না জানে তবে এটি সে লিখতে পারবে না। সুতরাং এটি তাকে স্মৃতি থেকেই নিয়ে আসতে হবে। যেহেতু এটি স্মৃতি থেকে উৎসারিত একটি প্রশ্নোত্তর, সুতরাং এটিকে আমরা বলবো এটি হচ্ছে একটি জ্ঞানের প্রশ্ন। একই রকম ভাবে আমাদের যে খ প্রশ্নটি, এটি কিন্তু উদ্দীপক নির্ভর প্রশ্ন না। আমাদের যে পাঠ্যপুস্তক সেটাকে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তবে আমরা দেখতে পাই যে সেখানে ডিলিট সম্পর্কে বিস্তারিত বলা আছে, আনইনস্টল সম্পর্কে বিস্তারিত বলা আছে, কিন্তু ডিলিট এর চেয়ে আনইনস্টল করার সুবিধাজনক এই বিষয়টি সরাসরি কিন্তু আমাদের বইতে উল্লেখ করা নেই। সেজন্য আমরা যখন এই প্রশ্নটি করি তখন শিক্ষার্থী যে ডিলিট এবং আনইনস্টল দুটি শিখন ফল সে ভালোভাবে অর্জন করেছে, শুধু তার পক্ষেই সম্ভব হয় এটি বুঝে উত্তর দেওয়া। আমাদের গবেষণা আমরা দেখেছি সৃজনশীল প্রশ্নে যে সমস্ত জায়গাগুলিতে দুর্বলতা আছে তার মধ্যে অন্যতম প্রধান একটি জায়গা হচ্ছে অনুধাবনের জায়গা। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যারা প্রশ্ন প্রণেতা তারা অনেক ক্ষেত্রে একটি জ্ঞানের প্রশ্নের পিছনে একটি ব্যাখ্যা করো এই ধরনের একটি শব্দ ব্যবহার করে তারা মনে করছেন যে এটি একটি অনুধাবনের প্রশ্ন হয়ে গেল। কিন্তু অনুধাবনের প্রশ্ন হতে হলে অবশ্যই অনুধাবন বৈশিষ্ট্যের মধ্য দিয়ে তাকে যেতে হবে। অর্থাৎ কোন একটি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থী যখন পাঠ্যপুস্তকের সরাসরি জ্ঞানের আলোকে প্রশ্নটি না দিয়ে বরং পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে বুঝে তাকে উত্তর দিতে হয়, তখন আমরা সেই প্রশ্নটিকে বলি হচ্ছে অনুধাবনের প্রশ্ন। যেমন আমাদের এখানে যে প্রশ্নটি আমরা করেছি, শিক্ষার্থী পাঠ্যপুস্তকের ভেতর থেকেই সে এই জ্ঞানটি অর্জন করে, কিন্তু ডিলিট এবং আনইনস্টল এই দুটি যখন সে ভালো মতো পড়ে বোঝে তখনই তার পক্ষে এটি ব্যাখ্যা করা সম্ভব হয় যে ডিলিট করার চেয়ে আনইনস্টল করা অধিক সুবিধাজনক। সুতরাং আমরা এই দুটি প্রশ্নের গঠন কাঠামো বুঝলাম। আমরা বুঝলাম যে এই দুটি অবশ্যই আমরা উদ্দীপক সংক্রান্ত
চ্যাপ্টার থেকে হতে হবে, অর্থাৎ অনেক দূরবর্তী চ্যাপ্টার থেকে করা যাবে না, কিন্তু এটি সরাসরি উদ্দীপক নির্ভর হবার প্রয়োজন নেই। এখন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন দুটি নিয়ে আমরা আলোচনা করব। এখানে গ প্রশ্নটি একটি প্রয়োগ দক্ষতার প্রশ্ন। এখানে প্রশ্ন করা হয়েছে অনির্বাণ সফটওয়্যারটি কি ধরনের, ব্যাখ্যা কর। এই প্রশ্নটি উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা অনির্বাণ সফটওয়্যারটি কি ধরনের, এটি যদি স্টেমে আমরা না যাই তবে তার বৈশিষ্ট্য আমরা জানতে পারি না, সুতরাং এটি একটি স্টেম নির্ভর প্রশ্ন। গ এবং ঘ প্রশ্নটি এটি হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন। এই প্রশ্নটি হয়েছে কিনা এটি বুঝবার জন্য একটি সহজ টেস্ট হচ্ছে যে আমরা যদি উদ্দীপকটিকে হাতে ঢেকে রাখি, যেমনটি এখন আমরা ঢেকে দিচ্ছি, তারপরে যদি আমরা প্রশ্ন দুটি পড়ি, শিক্ষার্থী উত্তর দিতে পারে, তবেও কিন্তু আমাদের প্রশ্নটি হয়নি। অর্থাৎ অনির্বাণ সফটওয়্যারটি কি ধরনের, ব্যাখ্যা করো এবং সজলের নৈতিকতার মূল্যায়ন করো। অনির্বাণ সফটওয়্যারটি কি ধরনের এবং সজলকে তার নৈতিকতার বিষয়টি কি, এই বিষয়গুলো কিন্তু উদ্দীপক ছাড়া বোঝা সম্ভব না, সুতরাং এটি উদ্দীপক নির্ভর। আবার উদ্দীপকে আমরা যে তথ্যগুলি দিচ্ছি তার মাধ্যমে শিক্ষার্থী উত্তর দিতে পারে, তবেও কিন্তু আমাদের প্রশ্নটি হয়নি। এখানে আমাদের গ প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, তবে আমরা এখানে দেখতে পাই অনির্বাণ সফটওয়্যারটি কি ধরনের, ব্যাখ্যা করো। অনির্বাণ সফটওয়্যারটি দেখতে গেলে আমাদের যে স্টেম সেখানে আসতে হয়। সজল বন্ধুর কম্পিউটার হতে তাকে না বলে অনির্বাণ ও ইমারত সফটওয়্যার দুটি সিরিয়াল নাম্বার সহ নিজের কম্পিউটারে ব্যবহার করা শুরু করলো এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিকট সরবরাহ করলো। পরে সজল ইন্টারনেটে উক্ত সফটওয়্যার দুটির ব্যবহার সম্পর্কে জানতে গিয়ে দেখতে পেল অনির্বাণ সফটওয়্যারটির কিছু মূল্য রয়েছে, কিন্তু ইমারত সফটওয়্যারটির কোনো মূল্য নেই। পরে সজল অনির্বাণ সফটওয়্যারটির মূল্য পরিশোধের জন্য ইন্টারনেটের মাধ্যমে ব্যবস্থা নেয়। এখানে যে অনির্বাণ সফটওয়্যারটির কথা বলা হয়েছে সেটির যে বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি তা যদি দেখি, তা উদ্দীপকে বলা আছে অনির্বাণ সফটওয়্যারটির কিছু মূল্য রয়েছে। সুতরাং গ প্রশ্নটির যে শিক্ষণফল সেটি যদি আমরা লক্ষ্য করি, তবে আমরা দেখতে পাই যে এখানে শিক্ষণফল আছে সফটওয়্যার পাইরেসির বিষয়ে বর্ণনা করতে পারবো। আর স্টেমে যদি আমরা লক্ষ্য করি, তবে আমরা দেখতে পাই এখানে আছে অনির্বাণ সফটওয়্যারটির কিছু মূল্য রয়েছে, কিন্তু ইমারত সফটওয়্যারটির কোনো মূল্য নেই। অন্যদিকে বলা হয়েছে যে সজল বন্ধু কম্পিউটার থেকে অনির্বাণ এবং নির্বাণ সফটওয়্যার দুটি সিরিয়াল নাম্বার সহ নিজের কম্পিউটার ব্যবহার করা শুরু করলো এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সরবরাহ করলো। অর্থাৎ একটি সফটওয়্যার যার মূল্য রয়েছে তা বিনামূল্যে বিতরণ করা, ব্যবহার করা, এটি পাইরেসির অন্তর্ভুক্ত। সুতরাং এখানে শিক্ষণফলের ডিমান্ড অনুসারে প্রশ্নটি করা হয়েছে অনির্বাণ সফটওয়্যারটি কি ধরনের, ব্যাখ্যা করো। এটি যে একটি কপিরাইটেড সফটওয়্যার এবং একটি কপিরাইটেড সফটওয়্যারের মাধ্যমে অবশ্যই কপিরাইট দিয়েই তাকে ব্যবহার করতে হবে, এই বিষয়টি তাকে আসতে হবে। অর্থাৎ এখানে কিন্তু একটি সুনির্দিষ্ট কনসেপ্টের মাধ্যমে শিক্ষার্থীকে উত্তর দিতে হবে। আর পরের প্রশ্নটি সজলের নৈতিকতার মূল্যায়ন করো। এখানে যে শিক্ষণফলটি ছিল সেটা হচ্ছে কপিরাইট আইনের প্রত্যয় ব্যাখ্যা করতে পারবো। এই শিক্ষণফল অনুসারে এখানে কিন্তু তাকে একই সাথে যেমন পাইরেসি সম্বন্ধে ধারণা থাকতে হবে, কপিরাইটেড সফটওয়্যার সম্বন্ধে ধারণা থাকতে হবে, ফ্রিওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে। এই বিষয়গুলি সম্বন্ধে তার যখন ধারণাটি থাকবে তখনই কিন্তু সে তার মূল্যায়নটি তৈরি করতে পারবে। সুতরাং ঘ প্রশ্নটি এটি কিন্তু একাধিক কনসেপ্টের সমন্বয়ে ছাত্রকে উত্তর দিতে হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম প্রয়োগের প্রশ্নটিতে একটি সুনির্দিষ্ট কনসেপ্টের ভিতর দিয়ে ছাত্রকে যেতে হবে, অন্যদিকে ঘ প্রশ্নে উত্তর দিতে গিয়ে শিক্ষার্থীকে একাধিক কনসেপ্টের ভিতর দিয়ে যেতে হবে। আমরা যখন একটি সৃজনশীল প্রশ্ন করব তখন অবশ্যই লক্ষ্য করব যাতে করে আমাদের প্রশ্নটি উদ্দীপক নির্ভর হয়। একটি সৃজনশীল প্রশ্নের মধ্যে স্টেমের সাথে প্রশ্নের সম্পর্ক কেমন হবে এই বিষয়টি বোঝার জন্য আমরা একটি উদাহরণ ব্যবহার করি। উদাহরণটি হচ্ছে ডাক্তার এবং রোগীর উদাহরণ। একজন ডাক্তার তিনি কোনো একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করেন এবং পাঠ শেষে তিনি প্র্যাকটিসে যান, তখন তার সামনে রোগী আসে। রোগী আসলে তিনি রোগীর পর্যবেক্ষণের মাধ্যমে সেখানে কিছু সমস্যা লক্ষ্য করেন এবং এই সমস্যাগুলি সমাধানের জন্য তিনি তার পঠিত জ্ঞানের ফেরত যান। পঠিত জ্ঞান অনুসারে এই সুনির্দিষ্ট রোগীর ক্ষেত্রে তার প্রেসক্রিপশন কেমন হবে সেটি তিনি লিখে দেন। এই উদাহরণটিকে যদি আমাদের একটি সৃজনশীল প্রশ্নের সাথে মিলাই, তবে আমরা বলবো যে আমাদের যে স্টেম সেটি হচ্ছে একজন রোগী আর আমার শিক্ষার্থী হচ্ছে ডাক্তার। ডাক্তার স্টেমের মধ্যে
কিছু সমস্যা দেখতে পান, সেই সমস্যার সমাধানের জন্য শিক্ষার্থী পাঠ্যপুস্তকে চলে যায় এবং সেখান থেকে সে পাঠ্যপুস্তকের জ্ঞান নিয়ে আবার ফেরত আসে পরীক্ষার খাতায়। সেখানে সে স্টেম অনুসারে অর্থাৎ নতুন পরিস্থিতি অনুসারে তার যে শিক্ষালব্ধ জ্ঞান সেটিকে উপস্থাপন করে। প্রিয় দর্শক, আমরা যখন একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করব তখন স্টেমটি তৈরি করার ক্ষেত্রে আমরা ন্যূনতম পক্ষে দুটি শিক্ষণফল মাথায় নিয়ে স্টেমটি রচনা করব। তাহলে একটি শিক্ষণফলের মাধ্যমে আমরা গ অর্থাৎ প্রয়োগের প্রশ্নটি করতে পারবো এবং প্রথম ও দ্বিতীয় শিক্ষণফলের সমন্বয়ে আমরা ঘ অর্থাৎ উচ্চতর দক্ষতার প্রশ্নটি করতে পারবো। তবে আমরা সবসময় রিকমেন্ড করি যে ন্যূনতম পক্ষে 3টি শিক্ষণফল নিয়ে যদি আমাদের স্টেমটি তৈরি করা হয় তবে একটি শিক্ষণফলের মধ্য দিয়ে আমরা প্রয়োগের প্রশ্নটিকে যাচাই করতে পারি এবং অন্য দুটির সমন্বয়ে আমরা উচ্চতর দক্ষতার প্রশ্নটিকে যাচাই করতে পারি। অনেক ক্ষেত্রে দুটি শিক্ষণফল দিয়েও আমাদের স্টেম তৈরি করলে সেখানে উচ্চতর দক্ষতা এবং প্রয়োগের প্রশ্ন যথাযথভাবে করা যায়। যখন শিক্ষণফলের মধ্যে বহুমুখিতা থাকে তখন আমরা এটি করতে আমাদের কোনো অসুবিধা হয় না। পরবর্তীতে যখন এই সৃজনশীল প্রশ্ন তৈরি করব তখন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন তৈরি করবার ক্ষেত্রে কিন্তু আমরা ন্যূনতম পক্ষে 2টি এবং ভালো হয় 3টি শিক্ষণফলের মধ্যে দিয়ে আমরা এটিকে যাচাই করার জন্য তৈরি করব। প্রিয় দর্শক, আমার উপস্থাপনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, নিজে সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন। আসুন আমরা সবাই মিলে একটি বুদ্ধিদীপ্ত জাতি গঠনে ভূমিকা রাখি। আজ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।